যুদ্ধের জন্য সামরিক বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ভবিষ্যতেও থাকবে, কিন্তু আমাদের চারপাশে যা ঘটছে সেসব কার্যকলাপের উপরও নজর রাখতে হবে। বিশ্ব পরিস্থিতির কারণে আমি সব সামরিক কমান্ডারদের নির্দেশ দিয়েছি ভারতের শান্তির জন্য সবসময় যুদ্ধের জন্য তৈরি থাকতে। এদিকে এবার ভারত পাকিস্তান চরম যুদ্ধ অস্থিরতার মধ্যে এবার বাংলাদেশ দখলের হুমকি দিলেন ভারতের এক মন্ত্রী। তবে কি এবার কপাল খুলে যাচ্ছে শেখ হাসিনার? এই সুযোগে বাংলাদেশে ঢুকতে চলেছেন শেখ হাসিনা, মহাবিপদে পড়তে চলেছেন ডক্টর ইউনূস। দর্শক, সারা দেশে কি করতে চলেছে আর বাংলাদেশের ভাগ্যে বা কি আছে, বিস্তারিত জানতে দেখতে থাকুন। কাশ্মীরে সংঘটিত সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে গভীর রাতে হঠাৎ করেই পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত। দেশটির এমন আকস্মিক ও সরাসরি হামলায় হতবাক পুরো বিশ্ব। ভারতের এই পদক্ষেপকে সরাসরি যুদ্ধের সূচনা বলেও আখ্যায়িত করেছে পাকিস্তান। পাকিস্তানের ইসলামাবাদ থেকে একটি খবর সামনে এসছে, সেটি খুবই অবাক করা। সেটি হচ্ছে পাকিস্তানে ঢুকতে পারেনি কোনো ভারতীয় যুদ্ধ বিমান। তাহলে যে ক্ষয়ক্ষতিগুলো, যে স্থাপনাগুলোতে আক্রমণ, সেগুলি কি দুর্নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র ছুড়ে কি হামলা করা হলো? বাংলায় একটা কথা আছে, ইট মারলে পাটকেল খেতে হয়। তবে কার ইট কার পাটকেল সেটা নিয়ে প্রশ্ন। যেই ঘটনার জের ধরে, কাশ্মীরের পেহেলগ্রামে যেই ঘটনার জের ধরে আমরা আজকে সারাদিন যাবৎ ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধের প্রাথমিক পটভূমি দেখলাম, সেখানে আমি আগের ভিডিওতে স্ট্যাটিস্টিক্সটা দিয়েছি, পরিসংখ্যান কার কি ক্ষতি হলো। আপনি এমনি ভিডিও করেন? না, চলছে, বলুন বলুন, মানে সরাসরি করছেন। আমি আপনার ভালোর জন্য আছি। সেটাই কেউ আইসা কি আপনাকে মানে টোকেন যেটা করছে এক্সট্রা টাকা চাইছে এরকম হইছে? না, টোকেন মানে এক্সট্রা টাকা বা ভাড়া কেন, মানে কিসের প্রেক্ষিতে, কিসের জন্য? মেলার করতে কেন, মেলা অর্গানাইজার আয়োজক। আচ্ছা, ভালো। মানে মেলা যে এখানে যে নতুন রাস্তার যে মেলা, সেটা লিগালাইজেশন আছে? রাস্তা বন্ধ করে লিগালাইজেশন পেপারটা আমার কাছে যেতে হবে। আমার কাছে আছে, আমি আপনার কাছে যেতে হবে না, আমার কাছে লিগালাইজেশন পেপার আছে। আপনাদের মেলার পারমিশন কত এবং কিসের জন্য মেলার, মানে কিসের পারমিশন দেওয়া হচ্ছে সেটার অনুমতিপত্র আমার কাছে আছে। আপনার তো নতুন রাস্তা বন্ধ করে মেলা করার অনুমতি দেয়নি, দিয়েছে আইসিটি ভবনের সামনের লেনটুকু, পশ্চিম সাইডের যে লেন, আগে ছিল আমার নাম্বার সবাই জানে। আমার নাম মোহাম্মদ আকিব হোসেন। আমার থেকে বেশি বলছে। জি জি জি, আমার নাম। আচ্ছা, এখানে একটা কথা বলি, ওই সমন্বয়ক বা ওই কেন্দ্রীয় সমন্বয়ক বা সমন্বয়কারীদের নেতা বা বৈষম্য বিরোধী নেতা, উনি একটা কথা কি বলছে যে আপনি আমার থেকে বেশি বুঝতেছেন। আচ্ছা, এই আন্দোলনকারীদের পিছনে তারা কি বলে নাই যে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি। দর্শক, আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং চ্যানেল থেকে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আবারও চলে আসলাম। আপনারা সবাই তোমাদের ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশে যে বর্তমানে চলমান রাজনীতি, যে প্রসঙ্গবাদ চলমান, যে রাজনীতি আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক বা রাজনৈতিক যে অস্থিরতা চলতেছে, তারই ধারাবাহিকতা আজকের ভিডিওর অংশ বিশেষ। দর্শকের বিষয়টা আর বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো আমরা সংক্ষেপে করে আপনাকে সরাসরি মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের চ্যানেলটিতে এখনো নতুন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। দর্শক, আর বেশি কথা না বলে আমরা ধারাবাহিকভাবে একটা ভিডিওর বাকি অংশগুলো একটু দেখে আসি। যুদ্ধের জন্য সামরিক বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। লখনৌতে অনুষ্ঠিত ভারতীয় সশস্ত্র বাহিনীর জয়েন্ট কমান্ডার্স কনফারেন্সে রাখা ভাষণে এই নির্দেশ দেন। বাংলাদেশের সাম্প্রতিক অস্থিরতা পর্যবেক্ষণের কথাও বলেন সেনাদের। একই সাথে চীনের মতো প্রতিবেশী দেশগুলোর ব্যাপারেও সজাগ থাকার নির্দেশ দেন। ভারত বরাবরই শান্তিপ্রিয় দেশ, তাই শান্তি রক্ষার জন্য ভারতের সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। এ সময় ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী বলেন, বৈশ্বিক পরিস্থিতিতে নানা ধরনের পরিবর্তন হচ্ছে। এই অবস্থায় ভারতীয় সামরিক বাহিনীকে অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকার বিকল্প নেই। ভারত অতীতেও শান্তির পূজারী ছিল, ভবিষ্যতেও থাকবে, কিন্তু আমাদের চারপাশে যা ঘটছে সেসব কার্যকলাপের উপরও নজর রাখতে হবে। বিশ্ব পরিস্থিতির কারণে আমি সব সামরিক কমান্ডারদের নির্দেশ দিয়েছি ভারতের শান্তির জন্য সবসময় যুদ্ধের জন্য তৈরি থাকতে, কারণ কোনোভাবেই আমাদের শান্তি ভঙ্গ করা যাবে না। পাকিস্তানের ইসলামাবাদ থেকে একটি খবর সামনে এসছে, সেটি খুবই অবাক করা। সেটি হচ্ছে পাকিস্তানে ঢুকতে পারেনি কোনো ভারতীয় যুদ্ধ বিমান। তাহলে যে ক্ষয়ক্ষতিগুলো, যে স্থাপনাগুলোতে আক্রমণ, সেগুলি কি দুর্নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র ছুড়ে কি হামলা করা হলো?
এখানে পাকিস্তান দাবি করছে যে ভারতের কোনো যুদ্ধ বিমান ঢুকতে পারেনি, নাকি ওই নিয়ন্ত্রণ রেখায় পাল্টা পাকিস্তানের বিমান বাহিনীর বিমানগুলো পাল্টা কুপঘাত করেছে এবং সেগুলো ধ্বংস হয়েছে ভারতের মাটিতে। এই বিষয়টা কিন্তু প্রশ্ন থেকে গেল। এখানে যেটা বলা হচ্ছে যে পাকিস্তানের সশস্ত্র বাহিনী জানিয়েছে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ভারত যে আক্রমণ চালিয়েছিল সে সময় দেশটির কোনো যুদ্ধ বিমানকে পাকিস্তানের সীমানায় ঢুকতে দেওয়া হয়নি। একই সঙ্গে পাকিস্তানের কোনো যুদ্ধ বিমানও সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেনি। তবে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে যে যুদ্ধ বিমানগুলো ধ্বংসাবশেষ পাওয়া গেছে সেগুলো কিভাবে বিধ্বস্ত হয়েছে তার কোনো হদিশ পাওয়া যায়নি এখনো। পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডনের খবরে বলা হচ্ছে, পাকিস্তানের সশস্ত্র বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল আহমেদ শরীফ চৌধুরী স্পষ্ট করে জানিয়েছেন, কোনো ভারতীয় বিমানকে পাকিস্তানের আকাশ সীমায় প্রবেশ করতে দেওয়া হয়নি। একইভাবে পাকিস্তানের কোনো যুদ্ধ বিমানও ভারতের আকাশ সীমায় প্রবেশ করেনি। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, কোনো সময়ই তাদের কোনো যুদ্ধ বিমানকে পাকিস্তানের আকাশ সীমায় ঢুকতে দেওয়া হয়নি এবং কখনোই পাকিস্তানের কোনো যুদ্ধ বিমান ভারতের আকাশ সীমায় যায়নি। তিনি জানান, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তান সেনাবাহিনী পুরোপুরি জবাব দিয়েছে এবং একাধিক ভারতীয় চৌকি ধ্বংস করেছে। এমন হতে পারে যে নিয়ন্ত্রণ রেখে তারা বারবার চেষ্টা করেছে, এই অবস্থায় পাকিস্তানি বিমান বাহিনী পাল্টা হামলা চালিয়েছে। হামলা চালিয়ে তাদের 3টি রাফেল যুদ্ধ বিমান এবং 2টি সোভিয়েত নির্মিত যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে। বিষয়গুলো হয়তো আস্তে আস্তে পরিষ্কার হবে চিত্রগুলো, এবং এই যুদ্ধ বিমান ধ্বংস হওয়ার ফলে ভারতীয় কতজন সৈন্য বা বিমান বাহিনীর সদস্য নিহত হয়েছে সেটাও বোঝা যাবে। আইএসপিআর এর ডিজি এক ব্রিগেড ভিডিও ফুটেজ দেখান, সেখানে ভারতের পক্ষ থেকে লাইন অফ কন্ট্রোল লঙ্ঘন করা হচ্ছিল বলে তিনি দাবি করেন। তিনি আরো জানান, ধ্বংস হওয়া অন্যান্য চৌকির মধ্যে ছিল ছাত্রী, জুরা ও শারলিয়া এক, পাশাপাশি একটি ব্যাটালিয়ন সদর দপ্তরও ধ্বংস করার দাবি করেন তিনি। এদিকে পাকিস্তান ভারতের 5টি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে। ভূপাতিত ভারতীয় যুদ্ধ বিমানগুলোর পাইলটদের বন্দী করেছে পাকিস্তান। ভারতীয় যে ভূপাতিত হয়েছে যে ভারতীয় যুদ্ধ বিমানগুলো, তার পাইলটদের বন্দী করছে পাকিস্তান। বুধবার স্থানীয় সময় সকালে জিও নিউজ, ডন সহ একাধিক পাকিস্তানি সংবাদ মাধ্যম এই তথ্য দিয়েছে, তবে এই বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি। স্বাভাবিকভাবে এখন তো যদি পাকিস্তানের জালে আটকা পড়ে ভারতীয় এই পাইলটরা, এটা একটা ভিন্ন পরিস্থিতি। এটা নিরাপত্তাজনিত কারণে তারা এখন প্রকাশ করবে না, এটা আনুষ্ঠানিকভাবে পরে সেটি সামনে আনবে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ভূপাতিত করা বিমানগুলোর মধ্যে 3টি রাফাল, একটি সুখোই 30 এবং একটি মিগ 29, শেষের 2টি হচ্ছে সোভিয়েত নির্মিত। এছাড়া বেশ কয়েকটি ড্রোনও ধ্বংস করার দাবি করেছে পাকিস্তান। তথ্যমন্ত্রী আরো জানান, বিমানগুলো আখনুর, আম্বালা, বারনালা ও জম্মু এলাকায় ভূপাতিত করা হয়েছে। পাকিস্তানের সামরিক বাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী নিশ্চিত করেছেন, ভারতীয় যুদ্ধ বিমানের সঙ্গে সংঘর্ষের পর পাকিস্তান বিমান বাহিনী সব যুদ্ধ বিমান নিরাপদে আছে, অর্থাৎ সেগুলোকে হানা দিয়ে পাল্টা প্রতিরোধ করে ধ্বংস করে পাকিস্তানের যে বিমান বাহিনী যুদ্ধ বিমানগুলো নিরাপদে ঘাঁটিতে চলে এসছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। বাংলা একটা কথা আছে, ইট মারলে পাটকেল খেতে হয়, তবে কার ইট কার পাটকেল সেটা নিয়ে প্রশ্ন। যেই ঘটনার জের ধরে কাশ্মীরের পেহেলগ্রামে যেই ঘটনার জের ধরে আমরা আজকে সারাদিন যাবৎ ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধের প্রাথমিক পটভূমি দেখলাম, সেখানে আমি আগের ভিডিওতে স্ট্যাটিস্টিক্সটা দিয়েছি পরিসংখ্যান কার কি ক্ষতি হলো। তবে এখানে অপূরণীয় ক্ষতি হয়েছে পাকিস্তানের, কারণ 26 জন মানুষের প্রাণ গেছে। আর এতে পাকিস্তানের জনগণের মধ্যে এই বিষয়টা কোনোভাবেই তারা হজম করতে পারতেছে না। তারা চাচ্ছে তাদের দেশ এই যে এত বড় বড় কথা বলে, সো এটা প্রমাণ করেন ভারত কিন্তু মোদীর সরকার বিশ্বাস করেন এই আক্রমণটা যেভাবে হয়েছে, যেই সিস্টেমে ক্ষেপণাস্ত্র হামলা চালাছে, যেখানে বলা হচ্ছে যে বৈশ্বিক সন্ত্রাসীদের আস্তানা ধ্বংস করা হয়েছে, তো মসজিদকে সন্ত্রাসীদের আস্তানা, এরা তো এগুলোই করছে। এটা কেন করছে মোদী? নিজের মান সম্মান বাঁচানোর জন্য জনগণের কাছে। এখন পাকিস্তানে এই মুহূর্তে আছে উইবাটে কেন?
যে হ্যাঁ ভারত তো ঠিকই মাইরা দিল, আমাদের দেশ তো বলল যে রক্তের গঙ্গা বহাই দিবে সিন্ধু নদী দিয়া, পাকিস্তানরা হাত দিলে এই করবে সেই করবে, তো কইরা দেখান। এখন এই জায়গা থেকে পাকিস্তান কিন্তু একটা অভিযান পরিচালনা করবে, আমি 100% শিওর, এবং গণমাধ্যমগুলো তাই বলছে, আন্তর্জাতিক গণমাধ্যমে আসছে যে এই মুহূর্তে প্রাথমিক ধাপে হামলা পাল্টা হামলার পর বড় ধরনের হামলার একটা প্রস্তুতি নিচ্ছে পাকিস্তানি সেনাবাহিনী, আর এটা হচ্ছে প্রতিশোধ ভিত্তিক আপনার কি বলা হয় যে হামলা হবে। এই অবস্থায় পাকিস্তানের হামলার যে তথ্যগুলো আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির প্রতিবেদন বলছে যে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগর শহরে বিশেষ নিরাপত্তা নেওয়া হচ্ছে, শুধু শ্রীনগর না, আশেপাশের আরো কয়েকটা শহরে। কারণ হচ্ছে পাকিস্তানের বিপরীতে যখন ভারত হামলা চালিয়েছে আজাদ কাশ্মীরের বিভিন্ন শহর রাজধানীকে টার্গেট করছে, সো পাকিস্তান যখন হামলা চালাবে স্বাভাবিকভাবে জম্মু কাশ্মীরের রাজধানী সহ গুরুত্বপূর্ণ জায়গাগুলোতেই হামলা চলবে। তো এই জন্য সাময়িকভাবে আপনার এই বিমানবন্দরগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে, এবং ভারত পাকিস্তানের মধ্যে আজকে 2 থেকে 500 ফ্লাইট বন্ধ হয়েছে। আপনার ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজ্য শহরগুলোতেও কিন্তু বিমান মানে এয়ারপোর্টগুলো এই মুহূর্তে বন্ধ, ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো অনেক জায়গায় বন্ধ হয়েছে। ভারতের বৃহত্তম বাজেট এয়ারলাইন ইন্ডিগো তারা বলছে কাশ্মীর এবং উত্তর ভারতের একাধিক বিমানবন্দরে তারা ফ্লাইট বন্ধ করে দিয়েছে। তাদের মতে আকাশ সীমার পরিবর্তিত পরিস্থিতির কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তো কোন কোন এলাকায় বিমানবন্দরগুলো কানেক্টেড? শ্রীনগর এবং লেহ কাশ্মীর অঞ্চলের, পাশাপাশি পাঞ্জাবের অমৃতসর, চণ্ডীগড়, বিকানের ও ধর্মশালা উত্তরে। আর উদ্ভূত পরিস্থিতিতে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের জম্মু, সাম্বা, কাঠুয়া, রাজৌরি এবং পুঞ্চ অঞ্চলের সব স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। অপরদিকে পাকিস্তানও কিন্তু আজকে বিভিন্ন শহরে, ইসলামাবাদ, পাঞ্জাব আরো বিভিন্ন জায়গায়, আজাদ কাশ্মীর সহ সকল জায়গায় আপনার স্কুল, কলেজ, মাদ্রাসা অনির্দিষ্টকালের জন্য তারা বন্ধ করেছে। ভারতীয় সেনাবাহিনী বলছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের ভিম্বরগালি এলাকায় ইতিমধ্যেই কামানের গোলা নিক্ষেপ করেছিল পাকিস্তান। হামলা হয়েছে ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদর দপ্তরেও। এদিকে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাকিস্তান বিমান বাহিনী তারাও প্রস্তুতি নিচ্ছে, গণমাধ্যমগুলোতে এই তথ্যসূত্র আসছে। এখন এই যে একদিনে দেখেন রুপির দর পতন হয়ে গেছে, বিভিন্ন দিকে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস হচ্ছে, এই যুদ্ধে লাভ কার হবে? আসলে কিন্তু লাভ কারোর হবে না, লাভটা হবে শুধুমাত্র রাজনীতির খেলায় মোদিরা যে খেলা খেলতেছে তাদের। সাধারণ মানুষের জীবন যাবে, এটা নিয়ে চেতনা হবে, কঠিন বক্তব্য আসবে, আর আমরা গান্ডু জনতা ইয়েস ইয়েস বলে এই সরকারগুলোর পিছনে বাহবা দিতে থাকবো। আর বাংলাদেশেও অনলাইনে ভারত পাকিস্তান, কেউ পাকিস্তান জিন্দাবাদ, ভারত জিন্দাবাদ, আওয়ামী অনুসারীরা ভারতের পক্ষে অনেকের অবস্থান, বিএনপির অনেকেই পাকিস্তানের পক্ষে, জামাত তো পুরাই পাকিস্তানের পক্ষে। আমার ফেসবুকে যারা আছে আমি দেখছি তাদের নমুনা। এগুলা আসলে উস্কানি দেওয়া ছাড়া কিছুই না। যুদ্ধ কোন দেশের জন্য কল্যাণকর না। ভারত পাকিস্তানের যুদ্ধের ইফেক্ট বাংলাদেশের উপর দিয়া মোটামুটি একটা ভালো পরিমাণ চলে যাবে, এটা এখন বুঝবেন না, পরে বুঝবেন। আমরা চাই এই যুদ্ধ বন্ধ হোক, সাধারণ মানুষের মৃত্যু বন্ধ হোক। ভালো থাকুন। কাশ্মীরে সংঘটিত সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে গভীর রাতে হঠাৎ করেই পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত। দেশটির এমন আকস্মিক ও সরাসরি হামলায় হতবাক পুরো বিশ্ব। ভারতের এই পদক্ষেপকে সরাসরি যুদ্ধের সূচনা বলেও আখ্যায়িত করেছে পাকিস্তান। সহিংস এ ঘটনার ফলে অন্তত 70 জন নিহত হয়েছে বলে দাবি করেছে ভারত। বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। কাশ্মীরে সন্ত্রাসী হামলার জবাবে পাল্টা অভিযান চালিয়েছে ভারত। মঙ্গলবার দিবাগত রাতে মাত্র 25 মিনিটে পাকিস্তানের বিভিন্ন স্থানে 24টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ভারত। এতে অন্তত 70 জন সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি করেছে নয়াদিল্লি। অপারেশন সিন্দুর নামে চালানো এই সামরিক অভিযানে অংশ নেয় ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী। ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বুধবার এক সংবাদ সম্মেলনে জানান, মঙ্গলবার দিবাগত রাত 1টা 5 মিনিট থেকে 1টা 30 মিনিট পর্যন্ত চলে এই অভিযান। হামলার মূল লক্ষ্য ছিল পাকিস্তানের অভ্যন্তর এবং পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে অবস্থিত 9টি সন্ত্রাসী ঘাঁটি। ये आतंकवाद की इंफ्रास्ट्रक्चर को समाप्त करने और भारत में भेजे जाने वाले संभावित आतंकवादियों को अक्षम बनाने पर केंद्रित है। ভারতের দাবি, অভিযানে বাহুয়ালপুর, মুজাফফরবাদ, রাওয়ালকোট, কোটালী, ভিমবার, ঝিলাম, চাকওয়াল, নীলামভেলি ও চাকওয়া শুয়ারিকে লক্ষ্যবস্তু করা হয়। এর মধ্যে 5টি ঘাঁটি ছিল আজাদ কাশ্মীরে এবং 4টি মূল পাকিস্তানের ভেতরে।
ভারত দাবি করে এসব ঘাঁটি দীর্ঘদিন ধরেই লস্করে তৈয়বা ও জয়শ ই মোহাম্মদের মতো গোষ্ঠীগুলোর সন্ত্রাসী কার্যক্রমের কেন্দ্র ছিল। তাছাড়া বাহুয়ালপুরে জয়শের একটি বড় ঘাঁটি থাকার কথা আগে থেকেই জানা ছিল ভারতের গোয়েন্দাদের। সংবাদ সম্মেলনে থাকা কর্নেল সোফিয়া কুরেশি জানান, অভিযানে কৌশলগতভাবে পরিবর্তন এনে সুনির্দিষ্ট ও লক্ষ্যভেদী অস্ত্র ব্যবহার করা হয়েছে। ক্ষেপণাস্ত্রের পাশাপাশি স্যাটেলাইট নিয়ন্ত্রিত গ্লাইড বোমা ও লেজার গাইডেড প্রযুক্তি ব্যবহার করে হামলাগুলো চালানো হয়, যাতে কোলাটারাল ড্যামেজ বা পার্শ্বপ্রতিক্রিয়া কম হয়। এছাড়া পররাষ্ট্র সচিব মিস্ত্রি আরো বলেন, 22 এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় 26 জন নিহত হয়, যার প্রতিক্রিয়ায় এই সামরিক অভিযান চালানো হয়েছে। আমাদের পদক্ষেপ পরিমিত, আনুপাতিক ও দায়িত্বশীল। সরকারি সূত্রে আরো জানানো হয়েছে, হামলায় ভূমি ও আকাশ থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়, যাতে 70 জনের বেশি সন্ত্রাসী নিহত এবং 60 জনের বেশি আহত হয়েছে। যদিও হামলাটি বড় পরিসরে পরিচালিত হয়েছে, তবু পাকিস্তানের কোনো সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়নি বলে দাবি ভারতের। নয়াদিল্লি বলছে, এটি ছিল সন্ত্রাস দমনে ভারতের একটি সুনির্দিষ্ট ও কৌশলগত পদক্ষেপ। শিহাব ইসলাম, এটিএন। আপনি এমনি ভিডিও করেন? না, চলছে, বলুন বলুন। সরাসরি সেটাই কেউ আইসা কি আপনাকে মানে টোকেন যেটা করছে এক্সট্রা টাকা চাইছে এরকম হইছে? না, টোকেন মানে এক্সট্রা টাকা বা ভাড়া কেন, মানে কিসের প্রেক্ষিতে, কিসের জন্য? মেলার করতে কেন, মেলা অর্গানাইজার আয়োজক। আচ্ছা, ভালো। মানে মেলা যে এখানে যে নতুন রাস্তার যে মেলা, সেটা লিগালাইজেশন আছে? রাস্তা বন্ধ করে লিগালাইজেশন পেপারটা আমার কাছে যেতে হবে? আমার কাছে আছে। আমি আপনার কাছে যেতে হবে না, আমার কাছে লিগালাইজেশন পেপার আছে। আপনাদের মেলার পারমিশন কত এবং কিসের জন্য মেলার, মানে কিসের পারমিশন দেওয়া হচ্ছে সেটার অনুমতিপত্র আমার কাছে আছে। আপনার তো নতুন রাস্তা বন্ধ করে মেলা করার অনুমতি দেয়নি, দিয়েছে আইসিটি ভবনের সামনের লেনটুকু, পশ্চিম সাইডের যে লেন, আগে ছিল নাম্বারটা আমার নাম্বার সবাই জানে। আমার নাম মোহাম্মদ আকিব হোসেন। আমার থেকে বেশি বলছে। জি জি জি, আমার নাম। আচ্ছা, এখানে একটা কথা বলি, ওই সমন্বয়ক বা ওই কেন্দ্রীয় সমন্বয়ক বা সমন্বয়কারীদের নেতা বা বৈষম্য বিরোধী নেতা, উনি একটা কথা কি বলছে যে আপনি আমার থেকে বেশি বুঝতেছেন। আচ্ছা, এই আন্দোলনকারীদের পিছনে তারা কি বলে নাই যে সকল মানুষের বা সকল শ্রেণীর মানুষের মতামতের স্বাধীনতা দেওয়া হবে? তাহলে তিনি এখানে কেন বলতেছে যে আপনি আমার থেকে বেশি বুঝতেছেন? তার মানে কি তিনি বোঝাতে যাচ্ছে যে তিনি বা তারা দেশের সবচেয়ে বড় আপনার জ্ঞানীমান মানুষ, তারা বুদ্ধিজীবী মানুষ? শোনেন, আরো শোনেন। আমি সিটি কর্পোরেশন থেকে গত পরশু আপনাদের যে নোটিশ, সেই নোটিশে উল্লেখ আছে আইসিটি ভবন থেকে সঙ্গীত কলেজের মোড় পর্যন্ত পশ্চিমের যে রাস্তাটুকু, সেই রাস্তাটুকু আলপনা এবং হচ্ছে যে ওই সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য বরাদ্দ করা হয়েছে। জনসাধারণের জন্য রাস্তা চলাচল যেন উন্মুক্ত থাকে সেটা উল্লেখ করা আছে। ইভেন সেখানে কি কি শর্তাবলী দেওয়া আছে সবই আছে। আমি ক্যাম্পে কথা বলছি, আমি প্রশাসনের সাথে কথা বলছি, কথা বলে কিন্তু আমি ওনারা বলছে, ফোর্থ স্যারের সাথে কথা বলছি, আমি স্যারদের সাথে দীর্ঘ অনেকদিন যাবো যৌথ বাহিনীর সাথে কাজ করছি। তো ওনারা বলছে কোনো প্রকার এমন কোনো অভিযোগ আসলে, সুনির্দিষ্ট অভিযোগ আসলে ওনাদেরকে আমি ইনফর্ম করার জন্য। ইভেন আমি গতকাল অভিযোগ হচ্ছে যেহেতু আপনাদের নির্দিষ্ট একটা জায়গা আছে, যে জায়গার মধ্যে মেলা করার কথা, সেই জায়গার বাইরে আপনারা দোকান থেকে চার্জ করতে পারেন না, সেটার অনুমতি আপনাদের নাই। ইভেন হচ্ছে যে দোকান বসানো, স্টল বসানোর অনুমতি আপনাদের নাই। আমি জানি আপনাদের সাথে সিটি কর্পোরেশনের কারোর সাথে কথা হয়েছে, ইভেন কে কিভাবে অনুমতি দিচ্ছে সেটাও ডকুমেন্ট আমার কাছে আছে, সবই আমার কাছে আছে। সো ওই বিষয়ে আমি মনে করি যে এই জায়গায় আপনারা যেটুকু জায়গা, সেটুকু জায়গার ভিতরে অনুমতি যেটুকু নিয়েছেন, ওইটুকের ভিতরে আপনারা যেভাবে সেইভাবে মেলা করেন, সেটা আপনাদের বিষয় ভাই। এইদিকে আপনারা মেলা করার কোনো অনুমতি না দিলে কেন করতেছি, এটাই তো বলতেছে। অনুমতি না দিলে কেন করতে পারবেন, কিভাবে পারতেছেন, কেন করতেছেন, সেটাই তো জানেন। আমাদের এখানে আসেন, কি লাগবে দেখানো, ভিডিও করি, সমস্যা নেই, কোন রাস্তা থেকে ভিডিও, রাস্তা আলপনার কোন রাস্তা ম্যাপে আপনাকে টোটাল সামারি আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি ভাই, ওয়ালাইকুম আসসালাম। বলেন ভাই। মেলাটা হচ্ছে জিদার এন্টারপ্রাইজ। জি, আমি জানি। মিরাজ নামের এক ভদ্রলোক আর কি ইজারা নিয়ে। আচ্ছা, রাস্তা ইজারা কি নেওয়া হয়? রাস্তা আরে ভাই, এটা তো পারমিশন হচ্ছে অনুমতির জন্য আবেদন করা। এটা হচ্ছে আবেদন করা না, এটা তো পারমিশন না। পারমিশন পত্র হচ্ছে আপনার কত পরশু 13 তারিখে। আমি জানি ভাই, আমি এটা আনছি, আমি সিটি কর্পোরেশন থেকে ওইটা নিয়ে আসছি। আপনি কোনটা নিয়ে আসছেন? আমি আপনাদেরকে অনুমতি পত্র যেটা দেওয়া হয়েছে 13 তারিখে, না এটা অনুমতি পত্র, এটা আবেদন পত্র, এটা আবেদন পত্র। আমি একটা কথা বলি, এটা করেন না ভাই, পড়াশোনা আমি ভাই সব আমি আপনাকে আমি না এটা আমার কাছে আছে ভাই, আমার কাছে আছে। আমি একটু বলি, এখানে প্রতি বর্গ ফুট, আমি একটু বলে দিই, প্রতি বর্গ ফুট 1.5 টাকা করে আপনাদের 52,000 বর্গ ফুটে 78,000 টাকায় আপনাদের এটা বরাদ্দ দিয়ে একটা জায়গা 52,000 বর্গ ফুটের আপনাদের অনুমতি প্রদান করা হয়েছে। ইভেন এই টাকা জমাদান শেষের 13 তারিখে আপনাদেরকে একটা ছাড়পত্র দেওয়া হবে, যে ছাড়পত্র আপনাদেরকে অনুমতি প্রদান করা হয়। 13 তারিখে আপনাদের যে ছাড়পত্র, সেটা 13 তারিখে পাবলিশ হয়। নুরুজ্জামান স্যার সেটা নিজে আমাকে দিয়েছে, ইভেন সেটার একটা কপি আমার কাছে আছে। আমি বলে দিচ্ছি, আপনি এটা পড়েন, একটু ভালো করে পড়েন।
এটা আমার কাছে আছে, এটা আমার কাছে আছে, এটা আমার কাছে আছে। এটা আপনার কাছে কিভাবে? এটা আমার অবশ্যই সিগনেচার আমি ডিএমপি থেকে জানি, আপনার কাছে কিভাবে? এটা আমার কাছে আছে। আপনি ডিএমপি তে গেছেন? আমি সব জায়গায় গেছি, আমি সব জায়গায় গেছি, আপনি জানেন আমি সব জায়গায় গেছি, আমি সব জায়গায় গেছি। আপনি আমার নাম সব জায়গায় জিজ্ঞেস করেন। আপনি তো যেটা শুনতে আপনি তো বাইরে দিতে তাই আপনি একটু খোঁজ নিন, এই খোঁজ তো আমরা পাইছি। আপনি একটু খোঁজ না এর না, আপনি একটু খোঁজ নিন। জি 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 আপনি একটু খোঁজ নেবেন আমার বিষয়ে। আপনার নাম কি ভাই? একটু প্লিজ না, আপনার নাম একটু আমি জানতে চাই প্লিজ। ওকে, কি বলেন তো? সমন্বয়কদের ওপেনে চাঁদাবাজি, মানে জোর জবরদস্তি করে, কোনো আপনার হাত কোনো ডকুমেন্টস নাই, কোনো মনে করেন মানে লিজ নিছে একটা জায়গার আর চাঁদা খাবে আরেক জায়গার। মানে সবচেয়ে বড় কথা হচ্ছে এই ভাইটাকে অত্যন্ত ধন্যবাদ জানাই, কারণ ভাই তিনি আসলে একটা মানে সাহসীর দুঃসাহসের একটা তিনি পরিচয় দিছে। দেখেন তারা রোডের মনে করেন লিজ দিছে, রোডের। আচ্ছা, রুট ঘাটের কোনো লিজ হয়? একটু জানাই যাবেন আপনারা যে রুটকে আপনি লিজ নিয়ে সেখানে আপনি মেলা করবেন, তাহলে মানুষ যাতায়াত করবে কোথা দিয়ে? গাড়ি যাতায়াত করবে কোথায় দিয়ে বলেন তো? ইদানিং নাকি রুট পর্যন্ত আপনার লিজ দেওয়া হয় মেলা করার জন্য। ভাবা যায় এগুলা? বলেন তো, ভাবা যায়? আর এই সমন্বয়কারীরা কি বলতেছে যে আপনি আমার থেকে বেশি বুঝতেছেন। বিশেষ করে শেষের যে মনে করেন লোকটা বা সেই ছেলেটা, মানে হলুদ টি শার্ট, উনি কি বলতেছে যে আপনাকে সেখান থেকে ঘাড় ধরে বের করে দিচ্ছে, বা উনি যে একটা ডকুমেন্টস আপনার দেখাচ্ছে যে এই যে দেখুন 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 ভালোভাবে পড়েন। হ্যাঁ, উনি যেভাবে বলতেছিল তখন তো তিনিও বলতেছিল যে আপনিও পড়েন ভাই, ভালোভাবে পড়েন, দেখেন আপনি সেখানে তো লেখা নাই। হ্যাঁ, এটা তো মানে আপনি যে দরখাস্ত করছেন এটা হচ্ছে তার ফর্ম, কিন্তু আপনাকে যে তারা লিজ দিছে, অনুমতি দিছে, ওই পত্রটা কোথায়? ওনারা কিন্তু দেখাতে পারে নাই, ওনারা চলে গেছে। আর পাশে থেকে আরেকজন কি বলছে, এই ওনার নাম্বারটা নাও, ওনার ঠিকানাটা নাও, ওনার এটা নাও, ওনার সেটা নাও। দেখতেছি মানে কি? মানে ক্ষমতা যার মূল্য তার, শুধু চেয়ারটা শুধু পরিবর্তন হয়েছে, জাস্ট এতটুকুই। শুধু ক্ষমতার চেয়ারটা কি পরিবর্তন হয়েছে, এছাড়া আর কিছুই না। এখন কথা হচ্ছে আমাদের বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী, এই আইন শৃঙ্খলা বাহিনী তারা বলতেছে যে বাংলাদেশে কোনো চাঁদাবাজি, কোনো হামলা মামলা যদি কেউ করে এদেরকে গ্রেফতার করা হবে, এদেরকে আইনের আওতায় আনা হবে। এখন আমরা বলতে চাই যে ভাই এই যে হাতে নাতে প্রমাণ, মানে হাত কোনো ডকুমেন্টস নাই, তারা নাকি রুট মনে করেন লিজ দিছে, আর রুট তো লিজ দেওয়া হয় না সরকারের পক্ষ থেকে, তাদের কাছে কোনো ডকুমেন্টসও নাই। তারা মুখে আর সমন্বয়ক নামে জুড়ে তারা বর্তমান চাঁদা খাবে, রুট দখল নেবে, সেই রুটে মনে করেন মেলা বসাবে এবং প্রতিটি দোকান থেকে তারা চাঁদাই খাবে, মানে ধান্দাবাজি। তাহলে এটার দায়ভার কি এড়াতে পারে এই এনসিপি বা বর্তমান আমাদের বাংলাদেশের পুলিশ প্রশাসন? তারা জনগণের জন্য কি কাজ করতেছে? কই, তারা তো ওই নির্ধারিত গোষ্ঠীর কাজই করতেছে। হ্যাঁ, তাহলে শেখ হাসিনা দুষ্ট করেছিল বলতে হয়, বারবার চলে আসে প্রসঙ্গে, চলে আসে ভাই। ওই শেখ হাসিনা আসলে আমাদের বাংলাদেশের পুলিশ প্রশাসন আইনজীবী একই কাজ করে, ওই বিএনপি আসলে একই কাজ করে, ওই এনসিপি আসলে জামায়াত আসলে একই কাজ করবে। মাঝখানটা আমরা জনগণ আইকালা বাস আমাদের দিয়ে গেছে সবাই, আমরা ওই আইকালা বাসই খাবো, এছাড়া আর কিছুই না। বুঝতে পারছেন? আমরা জনগণ হচ্ছে চুতিয়া, মানে এটা তারা ভাবে আর কি, আমি বলতেছি না ভাই, যারাই বর্তমান ক্ষমতায় আসে তারাই আমাদেরকে ভাবে চুতিয়া। বুঝতে পারছেন? এছাড়া কিছুই না। যাই হোক, এখন দেখার বিষয় যে এই যে হার্ড একটা ডকুমেন্টস বা এভিডেন্স, এখন এটার উপরে ভিত্তি করে আমাদের বাংলাদেশের পুলিশ প্রশাসন এই দুইটাকে আইনের আওতায় আনে কিনা। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। তো প্রিয় দর্শক, এই বিষয়টি আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এতক্ষণ ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, দেখাবো না কোনো ভিডিওতে, অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকুন, সঙ্গে থাকুন, দেখতে দেখতে ভালো লাগবে, ভালোবাসা করে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।